একটি গল্প পাঠ এবং শ্রুতি নাটকের মেলবন্ধন। গল্প পাঠটা করব মূলত আমি এবং রুমা, আর এখানে যে বাচ্চাগুলোকে দেখছেন তারা এখানে যে সংলাপগুলো আছে সেই সংলাপগুলো অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলবে। শুরু হচ্ছে আমাদের শ্রুতি নাটক কাম গল্প পাঠ উল্কা এবং ষষ্ঠীচরণ। ষষ্ঠীচরণ পায়চারি করছিল, আর পায়চারি করতে বেশ ভালো লাগছিল তার। তবে কাজটা যতটা সহজ শোনাচ্ছে ততটা নয়। আসলে সে পাহারায় আছে। পায়চারি করতে করতে তাকে বিশেষ নজরও রাখতে হচ্ছে। তার ওপর বহু মানুষের মরণ বাঁচন নির্ভর করছে। একটু ভুলচুক হলেই বা নজরদারিতে গাফিলতি ঘটলেই অতি বিপর্যয় কাণ্ড ঘটে যাবে। তার কানে হেডফোন লাগানো আছে। ঘেনাবাবু হচ্ছেন অপারেশন ম্যানেজার। ফোনে হঠাৎ তার হেড়ে গলা শোনা গেল। বলিও এই ষষ্ঠীচরণ, ঘুমিয়ে পড়নি তো? আগে না স্যার, টিভিতে গিয়েছি। হুঁশিয়ার থেকো, উল্কাটার মতিগতি খুব ভালো ঠেকছে না। বেটা চাঁদের পেছনে ঘাপটি মেরে আছে বলে মনে হচ্ছে। দূরেই আছে এখনো, তবে যে কোনো সময় এসে পড়তে পারে। চিন্তা করবেন না স্যার, আমি নজর রাখছি। তোর ফোনটা রিলিজ করার সময় হলেই আমি সিগন্যাল দেব। ভগবানের নাম ধরেছিল হে, বড্ড সাবধানে কাজ করতে হবে। জি আগে, শুধু একটা কথা স্যার। কথা? কি কথা বলে ভালো? আগে আমার প্রমোশনটা অনেকদিন আটকে আছে। আরে ও সব নিয়ে ভাবতে হবে না, তুমি আগে রাক্ষসটাকে তো আটকাও। কাজটা উদ্ধার হলে বস খুশি হবেন, তখন তোমারও হিল্লে হয়ে যাবে। জি আগে। ষষ্ঠীচরণ ফের পায়চারি করতে থাকে। অন্যমনস্ক হলে চলবে না, ঘুম পেলেও চলবে না, ভুলচুক হলে চাকরি যাবে। ষষ্ঠীচরণ গরিব মানুষ, চাকরি গেলে খুব সমস্যায় পড়ে যাবে, আর সেই জন্যই সে পায়চারির গতিবেগ বাড়িয়ে দেয়। অসুবিধের ব্যাপার হলো ষষ্ঠীচরণ পায়চারি করছে মহাশূন্যে এক কৃত্রিম স্যাটেলাইটের পিঠের ওপর। কোমরে অবশ্য ধাতব দড়ি বাঁধা আছে, ছিটকে যাবার ভয় নেই। আর পায়ে আছে বিশেষ ধরনের সোলওয়ালা জুতো, যাতে পা স্যাটেলাইটের সঙ্গে সেটে থাকে। স্যাটেলাইটের ওপর একটা মাউন্ট করা হারপুন, হারপুনের ডগায় ওয়ারহেড লাগানো আছে। এই অস্ত্র দিয়েই নচ্ছার উল্কাটাকে টেট করতে হবে। ষষ্ঠীচরণ খুবই ভালো তীরন্দাজ। উল্কাটার গতিবিধি কিছু বিচিত্র বলে শুধু যন্ত্র দিয়ে লক্ষ্যভেদের উপর নির্ভর না করে ষষ্ঠীচরণকে ডাকা হয়েছে। হারপুনটা যন্ত্রের সাহায্যে নিক্ষেপ করা হবে বটে, তবে ষষ্ঠীচরণ প্রয়োজনে যন্ত্রটাকে সাহায্য করবে। কানে লাগানো ফোনে তার গা মুকুন্দপুর থেকে হঠাৎ মায়ের গলা পাওয়া গেল। ও বাবা ষষ্ঠীচরণ, কখন থেকে আকাশে ঝুলে আছিস বাবা? বলি, কিছু খেয়েছিস? পেটে দানা পানি কিছু পড়েছে? হ্যাঁ মা, এটা বেশ ভালো খাবিয়েছে। মাংস, ভাত, রসগোল্লা। তবে যে শুনি আকাশে পাতের ভাত, মাছ সব পাচ্ছে, উড়ে উড়ে বেড়ায়। খেলি কি করে? সে অনেক ব্যবস্থা আছে। টিউবে করে খাবার দেয়, টুথপেস্টের মতো টিপে টিপে বের করে খেতে হয়। ও আবার কিরকম অলুক্ষণে খাওয়া? সে খুব মজার খাওয়া, কি সব বলবো কোন। তা হ্যাঁ বাবা ষষ্ঠী, কতটা উপরে উঠেছিস বলতো? সে অনেক উপরে মা, কয়েক মাইল তো হবে। ও বাবা, তাহলে স্বর্গের কাছাকাছি হবে বোধহয়।
স্বর্গে বাগান টাগান দেখা যায়, শিব দুর্গা কাউকে দেখলি বাবা, দেখলে পেন্নাম টেন্নাম করিস, আর আমাদের দুঃখ দুর্দশা কথা একটু জানিয়ে রাখিস। স্বর্গে বোঠায় আরেকটু উপরের দিকতে হবে। ঠিক আছে, ঠাকুর দেবতার কাউকে দেখলে বলবো ফোন। রেখিস বাবা, পিছলে পড়ে টরে যাসনি, অত উপর থেকে পড়লে হাত পা ভাঙবে। না মা, পড়ার কোনো ভয় নেই, তুমি নিশ্চিন্তে ঘুমাও। দুর্গা দুর্গা, তার সেই মুখ পোড়া উল্কা এখনো আসেনি? না মা, তবে এলো বলে আর দেরি নেই। মাকে বেশি জ্ঞান দিয়ে লাভ নেই। মা জানে আকাশের ঠিক ওই উপর দিকটাই স্বর্গ। প্রকৃত আকাশ কি বস্তু তা মা জানে না, জেনে আর দরকারও নেই। উদ্বিগ্ন মুখে আকাশের দিকে চেয়ে ষষ্ঠীচরণ উল্কাটার গতিবিধি নজরে আনার চেষ্টা করছিল। চাঁদটা খুবই কাছে, এত বড় আর স্পষ্ট করে দেখা যাচ্ছে যেন হাত বাড়ালেই ছোঁয়া যায়, আর বিরাট বড় লাগছে চাঁদটাকে। মার সাথে কথা শেষ হতে না হতেই হরিপদ সাহার ফোন। বলিও ষষ্ঠী, আকাশে উঠে কি হাতে চাঁদ পেয়েছো নাকি? হ্যাঁ, আমার দোকানে কত বাকি ফেলেছো জানো? 2323 টাকা, বুঝলে? আর বাপু, ধার বাকিতে মাল দেওয়া আমার পোষাবে না, এই বলে দিলুম স্পষ্ট করে। আমার সাফ কথা, ফেলো করি মাখো তেল। ভারী কাকুতি মিনতি করে ষষ্ঠীচরণ বলে, আর দুটো দিন সবর করুন হরিপদ বাবু, আমি ফিরে গিয়েই ঢাবিতে দেবো। বাকিতে মাল না দিলে আমার বুড়ো বাপ মা না খেয়ে মরবে। না বাবু, আমিও ছাপোষা মানুষ, মুদির দোকান দিয়েই আমারও সংসার চালাতে হয়, আর বাকিতে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আর 3টে দিন হরিপদ বাবু দেখতে দেখতে কেটে যাবে, এলুম বলে। হ্যাঁ, আচ্ছা দেখো বাপু, কথা নড়চড় না হয়। মনটা বড় খারাপ হয়ে গেল ষষ্ঠীচরণে। তারা বড়ই গরিব। সে মহাকাশ গবেষণাগারের সামান্য টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, সামান্য বেতনে সংসার চালাতে পারে না। সে ক্রসবোতে তীরন্দাজি শিখেছিল এক সাহেবের কাছে, তাতে এক সময় তার একটু নামও হয়েছিল। কিছুদিন আগে আকাশের এক কোণে বড়সড় একটা উল্কার সন্ধান পায় মার্কিন আর রুশ বিজ্ঞানীরা। হিসেব নিকেশ করে দেখা গেছে সেটা পৃথিবীতে এসে পড়বে, আর পড়বে ভারতবর্ষের কোথাও। কিন্তু মার্কিনীদের সঙ্গে ভারতের সম্পর্ক খুব খারাপ বলে উল্কাটাকে মহাকাশে অনেক দূরে ধ্বংস করে দেওয়ার ব্যাপারে তারা মোটেই গা করেনি। কিন্তু বহু দূর রকেট পাঠিয়ে ছিন্ন ভিন্ন করে দেওয়ার টেকনোলজি একমাত্র মার্কিন ছাড়া কারো নেই। রুশরাও এক সময় ভারতের বন্ধু ছিল বটে, কিন্তু ইদানিং তারা ব্যবসা বাণিজ্যে লক্ষ্মী লাভ করে সুখের স্বাচ্ছন্দ্যে আছে। মহাকাশ নিয়ে চর্চাতে তারা বিশেষ আগ্রহী নয়। তবে ভারত গরিব দেশ হলেও মহাকাশ গবেষণায় খুব একটা পিছিয়ে নেই। সুতরাং তারা নিজেরাই এই বিপদ থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করছে। তবে তাদের আন্তর্জাতিক মহাকাশ দূষণ দপ্তর থেকে সাবধান করে দেওয়া হয়েছে যে উল্কাটা ধ্বংস করতে তারা যেন কোনো বিস্ফোরক ব্যবহার না করে। কারণ মহাকাশে এখন কয়েক হাজার কৃত্রিম উপগ্রহ ঘুরপাক খাচ্ছে, বিস্ফোরণে তাদের ক্ষতি হতে পারে। তাই আপাতত শক্তিশালী হারপুন ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর যন্ত্র ব্যবহারের সবচেয়ে উপযুক্ত লোক ষষ্ঠীচরণ, কারণ সে ক্রসবো তীরন্দাজিতে খুবই পাকা। আর সেজন্যই ষষ্ঠীচরণ আজ মহাকাশে এই গুরুত্বপূর্ণ কাজে নিযুক্ত। কিন্তু ষষ্ঠীচরণ বারবারই অন্যমনস্ক হয়ে যাচ্ছে। বড় অনটনের সংসার, এই কাজটা সফলভাবে করতে পারলে হয়তো তার
প্রমোশনটা হবে, কিছু পুরস্কারও পাওয়া যেতে পারে। বাড়ি বাবদ 20 লক্ষ টাকা ব্যাংকের ধার, তার চারিদিকে শুধুই পাওনাদার। কানে লাগানো ফোনে অরোরা সাহেবের গলা পাওয়া গেল। अरे बुड़बक षष्ठीचरण, तू क्या ख्वाब में है? अरे वो खतरनाक मीटियोर तो तुरंत आ रहा। गेट रेडी मैन। ষষ্ঠীচরণ তাকিয়ে দেখে সত্যি চাঁদের পেছন থেকে বেশ বড় একটা মেটে সোনালী রঙের গোলা ছুটে আসছে, তীব্র গতি। একটু বাদেই সেটা মধ্য ভারতের কোথাও আছড়ে পড়ে বিশাল এলাকা ধ্বংস করে দেবে। হারপুন ঠিক মতো গেঁথে দিতে পারলে ওটার মাথায় যে ওয়ারহেড লাগানো আছে তাতে সনিক বুম সৃষ্টি করে উল্কাটিকে বহু খণ্ডে টুকরো টুকরো করে দেবে। ষষ্ঠীচরণ তার হারপুন ঘুরিয়ে তৎপর হলো। এখন একটু অন্যমনস্ক হলেই সর্বনাশ। উল্কাটা এত দ্রুত আসছে যে লক্ষ্য স্থির করাই কঠিন। ষষ্ঠী হারপুনে শুয়ে টেলিস্কোপ ভিউ ফাইন্ডারে চোখ রেখে একটু অবাক হয়ে গেল। উল্কাটা সাধারণ জিনিস নয়, ঠিক অপরিশোধিত সোনার মতো পাটকিলে সোনালি রং, আর এদিকে তাই 60 কিলোমিটার তো হবেই। ষষ্ঠীচরণ খুব ঠান্ডা মাথায় দূরত্বটা মেপে নিল আর অপেক্ষা করতে লাগলো। সে জানে সরাসরি রিলিজ বাটন চাপলে কাজ হবে না, কারণ হারপুন গিয়ে লাগবার আগেই উল্কাতার জায়গা ছেড়ে বেরিয়ে যাবে। সুতরাং হারপুন ছাড়তে হবে কয়েক সেকেন্ড আগে। উল্কাটা ভয়ঙ্কর গতিবেগে চাঁদ পেরিয়ে চলে আসছে। ষষ্ঠী তাতে তাপ বিষে ফোনটা অফ করে দিয়ে একাগ্র হলো। গতিপথটা অনুমানে স্থির করে নিয়ে ক্যালকুলেশন করতে লাগলো, সবটাই তার নিজস্ব পদ্ধতিতে। তীরন্দাজ হিসেবে তার পক্ষে যতটা সম্ভব নির্ভুল একটা দূরত্ব স্থির করে সে হারপুনের ট্রিগারে টিপে দিল। একটা তীব্র ঝাঁকুনি দিয়ে মসৃণ গতিতে হারপুনটা বেরিয়ে গেল নিক্ষেপ যন্ত্র থেকে। উৎকণ্ঠায় কাঠ হয়ে রইল ষষ্ঠীচরণ। রুপোলি রঙের বিশাল লম্বা হারপুনটা কালো আকাশ চিরে ছুটছে বিদ্যুতের গতিতে, আর ওদিক থেকে মেটে সোনার রঙের উল্কাটা আসছে ভয়ঙ্কর গতিতে। লাগবে তো? হারপুনটা লাগলো ষষ্ঠীচরণের খুব কাছেই, খুব বেশি হলে 1/2 কিলোমিটারের তফাতে। হারপুনটা সোজা গিয়ে উল্কার পেটের মধ্যে ঢুকে সনিক বুম চালু করে দিল। পর মুহূর্তে একটা অপূর্ব নিঃশব্দ বিস্ফোরণে কালো আকাশে যেন ছড়িয়ে পড়ল ফুলছড়ির রং বেরং। শত খণ্ডে চূর্ণ বিচূর্ণ হয়ে নানা দিকে ছিটকে যেতে লাগলো বিদীর্ণ উল্কার টুকরোগুলো। ষষ্ঠীচরণ ভারী তৃপ্ত মুখে দাঁড়িয়ে দৃশ্যটা দেখছিল, মুখে একটু বোকা বোকা হাসি। আর ওইটাই ভুল করেছিল সে। কথা ছিল উল্কাটাকে ভেঙে দেওয়ার সময় সে যেন শটান শুয়ে পড়ে, যাতে কোথাও বিপদ না ঘটে। খেয়াল ছিল না ষষ্ঠীর। হঠাৎই একটা বড় সড় টুকরো ছিটকে এসে সে কিছু বুঝে উঠবার আগেই যেন 82 শিক্ষার একটা চড় মেরে শুইয়ে দিল তাকে। ষষ্ঠী জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল স্যাটেলাইটের পিঠের উপর। যখন জ্ঞান হলো তখন সে কলকাতার হাসপাতালের বেডে শুয়ে আছে। চারপাশে সব হোমরা চোমরা মানুষ। এক ভারী কি ওপরওয়ালা বলল, बहुत खूब षष्ठी, बहादुर हो। আর একজন বলল, জোর বেজে আছো হে, শার্টেলটা প্রায় শেষ করে দিয়েছিল তোমাকে। ষষ্ঠী হাত জোর করে বলে, আগে আমার মা বাবার আশীর্বাদ আর ভগবানের দয়া। তা তো বটে, সরকার বাহাদুর তোমার 50 লাখ টাকা পুরস্কার দেবে, বুঝেছো? 50 লাখ? শুধু তাই নয়, উল্কাটা ছিল পুরো সোনার। যে টুকরোটা তোমার গায়ে এসে লেগেছিল সেটার ওজন 72 কেজি, সেটাও তোমায় দেওয়া হবে। ষষ্ঠী
ষষ্ঠী ফের অজ্ঞান হয়ে গেল।